একজন রাষ্ট্রনায়ক যে এত হীনমনের হতে পারে তাকে একসময় এই সর্বোচ্চ আদালত বলেছিল রং হেডেড। সেই রং হেডেড বলার জন্য উনি বাংলাদেশে প্রমাণ করে দিচ্ছে যে আদালত আমাকে রং হেডেড বলেছে এটা আমার কাপড়ের নিচে থাকে। এই জন্য সামাজিক মাধ্যমে বলতো যে এই কোট সেই কোট সব শেখ হাসিনার পেডিকোট। তো এইটা আমরা শুনেছি, পরবর্তীতে আমরা বাস্তবেও দেখেছি যে কিভাবে প্রধান বিচারপতিকে এই বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে, কিভাবে অস্ত্রের মুখে। তাই আমি সবসময় বলি যে এই যে খুনি বা এই যে গণহত্যাকারী সরকার, এরা সবসময়ের জন্য ষড়যন্ত্রকারী এবং কখনো বাংলাদেশের তারা ভালো চায় না। এই যে আগের একটা সরকার ছিল, আপনারা জানেন যে তারা 3টা গণহত্যা করেছে। একটা বিডিআর গণহত্যা, একটা হেফাজত গণহত্যা, আরেকটি এই ছাত্র জনতা 1581 জন গণহত্যা করেছে। সেই গণহত্যাকারী এবং বিশেষ করে 16 বছর গুম খুন হত্যা নির্যাতন হামলা মামলা এগুলো তো করেছে। এবং একজন রাষ্ট্রনায়ক যে এত হীনমনের হতে পারে তাকে একসময় এই সর্বোচ্চ আদালত বলেছিল রং হেডেড। সেই রং হেডেড বলার জন্য উনি বাংলাদেশে প্রমাণ করে দিচ্ছে যে আদালত আমাকে রং হেডেড বলেছে এটা আমার কাপড়ের নিচে থাকে। এই জন্য সামাজিক মাধ্যমে বলতো যে এই কোট সেই কোট সব শেখ হাসিনার পেডিকোট। তো এইটা আমরা শুনেছি, পরবর্তীতে আমরা বাস্তবেও দেখেছি যে কিভাবে প্রধান বিচারপতিকে এই বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে, কিভাবে অস্ত্রের মুখে। আবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক সাহেবের যিনি বেকসুর খালাস দিয়েছিলেন বিচারক মোতাহার সাহেব, সেই জজ, তাকে কিভাবে বাংলাদেশ ছাড়তে হয়েছিল এটা আমরা দেখেছিলাম। তাই আমি সবসময় বলি যে এই যে খুনি বা এই যে গণহত্যাকারী সরকার, এরা সবসময়ের জন্য ষড়যন্ত্রকারী এবং কখনো বাংলাদেশের তারা ভালো চায় না। সেইটার প্রমাণ হচ্ছে যে মুকুটবিহীন সম্রাট আপনার আব্দুল হামিদ খান ভাসানী, সরওয়ার্দী সাহেব এবং ফজলুল হক সাহেব, তারা কিন্তু বলতো সবসময়। এমনকি এই যুগেরও অনেক নীতিবান যারা আমাদের যে পুরো নামটা আমি ভুলে গেলাম, নিউ এজের সম্পাদক কবির সাহেব, নুরুল কবির সাহেব, সেও বলেছেন যে ভারত যে কখনো বাংলাদেশকে ভালো চায় না, এটা যদি কেউ বুঝতে পারে তাহলে রাজনীতিতে সে অনেকটাই বুঝলো। তাই আজকে এই আওয়ামী লীগ যে পালিয়ে গিয়েছে, তারা যে কোনোভাবে এই বাংলাদেশকে অস্থির করতে চাবে। তারই আজকে নতুন করে আরেকটা বিষয় হচ্ছে যে ইঞ্জিন চালিত রিক্সা বা ইঞ্জিন চালিত ব্যাটারি চালিত রিক্সা। এখানে আমরা হিসাব করে দেখেছি যে ঢাকা শহরে যতগুলো ইঞ্জিন চালিত রিক্সা আছে তার চাইতে 5 গুণ 10 গুণ লোক বেশি এসেছে। আপনারা জানেন যে আপনার ইতিমধ্যে অনেকেই সামাজিক মাধ্যমে দেখিয়েছে যে এই যারা আছে এরা ছাত্রলীগের, যুবলীগের, স্থানীয় আওয়ামী লীগের, তারা প্রকাশ্যে এটা আনছে। সেই জন্য আমি আপনাদের মাধ্যমে বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছিলাম যে আপনারা যতক্ষণ পর্যন্ত এই যারা শহীদ হয়েছে সেই রক্তের দাগ এখনও শুকায়নি, এখনও ভিজা, তার মধ্য থেকে কিন্তু আপনারা এই সরকার গঠন করেছেন। এবং আমরা যদি বলি যে সেইটা ছিল বিপ্লব অথবা গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে সরকার করেছেন, সেই সরকার যদি সেইটা বুঝে তাহলে এই আওয়ামী লীগের টপ টু বটম যারা সারা বাংলাদেশে অপরাধ করেছে, গুম করেছে, খুন করেছে, অবৈধ টাকা অর্জন করেছে, ধর্ষণ করেছে, ধর্ষক আপনার দখল করেছে, চাঁদাবাজি করেছে, বিভিন্ন দখলবাজ করেছে, বিদেশে অর্থ পাচার করেছে, এদের যদি আইনের আওতায় এনে তাদের সম্পদ যদি বাজেয়াপ্ত করা হতো তাহলে তারা এই যে আগে আনসার রূপে আসছিল, আবার আপনার সেই ইন্টার্নি ডাক্তার হিসেবে এসেছিল, সনাতন ধর্ম, আবার বোরকা পরে দেখলাম আসছে, আবার বিভিন্নভাবে এরকম কিন্তু তারা আসতে থাকবে। এই জন্য আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের যিনি নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা আপনার ইউনূস সাহেব, তিনি কিন্তু আপনার একসময় জাতিসংঘে গেলে সেখানে এই আওয়ামী লীগরা বিভিন্ন ধরনের অপমানিত কথা বলেছে। এরপর আপনারা দেখেছেন পরবর্তীতে আমাদের আসিফ নজরুল সাহেব, তাকেও বিদেশের মাটিতে এই ফ্যাসিস্টরা অপমান করেছে। তাই আমি মনে করি যে এই ব্যাটারি চালিত রিক্সা চালকরা এরা অবশ্যই আওয়ামী লীগের এবং তাদের যুবলীগ ছাত্রলীগ, তারা ষড়যন্ত্র করতেছে। এবং ভারতে বসে শেখ হাসিনা ইতিমধ্যে কয়েকবার বলেছে নির্লজ্জ। আপনার দেখেন সে কিভাবে বলে যে তোমরা আমার এইটা রেকর্ড করে সুন্দর করে আবার ছাড়বা, মানে সেটাও আর ওই এডিট করার সময় পায় না। অর্থাৎ চোর যদি চুরি করে তার কিছু লক্ষণ থেকে যায়। আমরা দেখলাম আমেরিকায় সাথে যেটা হলো সেটাও উনি বললো, আবার ডেনমার্কের সাথে সেটাও বললো তোমরা ছাড়বা। এই বিষয়গুলো আসলে নির্লজ্জতা। পাশাপাশি আমি আরও কিছু প্রশ্ন করেছেন, ডক্টর ইউনূস সাহেব আপনাকে বলেছে যে ভারত আমাদের সাথে তাদের ভারতের একটা হিন্দু টাইমস সাক্ষাৎকারে বলেছেন যে
এদেশে আওয়ামী লীগের রাজনীতি বা তারা নির্বাচনে যেতে পারবে। এটাও আমি মনে করি সাথে সাথে আপনার একজন উপদেষ্টা ছাত্র থেকে যে আসছে নাহিদ, সে কিন্তু স্পষ্টভাবে বলেছে যে বাংলার মাটিতে এই খুনিদের গণহত্যাকারীদের কোনো নির্বাচন করতে পারবে না। আমার মনে হয় যেহেতু আসলে এরা গণহত্যাকারী এবং যে ধরনের বাংলাদেশে সবচেয়ে ভোট অধিকার শেষ করে দিয়েছে, গণতন্ত্র শেষ করে দিয়েছে, সকল বিচার বিভাগকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিয়েছে, সেই ক্ষেত্রে ওনাদের একটু থামলে ভালো হয়। আপনারা দেখেছেন বাহাউদ্দিন নাছিম, তারা 3 ভাই, এক ভাই মেয়র ছিল আর এক ভাই বোঝায় কোনো কাজকাম করে। একটা সময় আমার ওই অঞ্চলের লোকজন ছিল, তারা স্পষ্টভাবে বলেছে যে বাহাউদ্দিন নাছিমরা ভালোভাবে একটা মেহমান আসলে আপ্যায়ন করতে পারতো না। সেটা বেশি দিনের কথা না, আওয়ামী লীগ এই 2008 সালে আসার আগে। এবং ওই মেয়র ছিল, মেয়রও ভালোভাবে চলতে পারতো না। সেইখানে আজকে আঙ্গুল ফুলে বটগাছ না, আঙ্গুল ফুলে পাহাড় হয়ে গেছে এই বাহাউদ্দিন নাছিম। সেই বাহাউদ্দিন নাছিম আজকে বলতেছে যে আমরা ক্ষমা চাবো যদি আমাদের ভুল হয়। সেখানেও আবার যদি চিন্তা করেন, এত টেকনিক বাজ, আপনি সেখানেও ডাইরেক্ট বলেন আরে তুমি গণহত্যাকারী কতগুলো, তুমি গুমকারী, তুমি খুন, তুমি অর্থ আত্মসাৎ করেছো, এবং তুমি যে উন্নয়নের কথা বলেছো প্রত্যেকটা উন্নয়নে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লোন, আপনার পদ্মা সেতুতে লোন, আপনার মনে করেন সেই বঙ্গবন্ধু ট্যানেলের লোন, আপনার এই মেট্রো রেলের লোন, এই লোনগুলো কিন্তু আছে। সেখানে তুমি এটা কিভাবে বলো, আবার বলো যদি, আপনাকে কে ক্ষমা করবে? আপনি কি ক্ষমা চান? আপনি এই গণহত্যা করেছেন সেইটার ক্ষমা চান? আপনি কি গুম করেছে সেইটার ক্ষমা চান? না আপনি 20 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সেইটার ক্ষমা চান? আপনার এই ভোট অধিকার হরণ করেছেন সেইটার ক্ষমা চান? গণতন্ত্র শেষ করে দিয়েছেন সেইটার ক্ষমা চান? স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সব শেষ করে দিয়েছেন সেইটার ক্ষমা চান? আর ক্ষমা করবে কে? আপনি যারা জানেন মহান আল্লাহ তাআলার যে কোরআনে, সেই কোরআনে কিন্তু স্পষ্ট আছে যে আল্লাহ তাআলাও সব কিছু ক্ষমা করবে না। আপনি যদি কারো ঋণগ্রস্ত হয়ে যান, কারো অধিকারকে আপনার সেখানে যদি আপনার সেটা আত্মসাৎ করেন, সেখানেও কিন্তু সেই ক্ষমা তার কাছে চাইতে হবে। তাই আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, তার ছেলে মাসুদ সাঈদী কিন্তু একটা স্পষ্ট কথা বলেছিলেন। জামাতের আমির যখন বলেছিলেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, সেই দিনই মাসুদ সাঈদী বলেছে যে আপনার সন্তান কি মৃত্যুবরণ করেছে, হত্যা হয়েছে, শহীদ হয়েছে, আপনি ক্ষমা করতে কে? আপনি যদি ক্ষমা করেন এই শহীদদের সাথে আপনার বেইমানি করা হবে। পাশাপাশি গতকালকেও আবার এই আমির আরেকটা কথা বলেছে যে ভারতের সাথে তারা সুসম্পর্ক করতে চায়, ভারতের সাথে আলাপ আলোচনা করে সমঝোতার মাধ্যমে রাজনীতি করতে চায়, বন্ধুত্ব করতে চায়। এর আগেও কিন্তু একবার বলেছিল যে আমরা ভারতের সাথে সংলাপে বসতে চাই রাজনীতিতে। সেখানে কিন্তু স্পষ্টভাবে ওই ভারতেরও সেই বিজেপির সভাপতি অমিত শাহ রাজি হয়ে গেছিলো, এবং অমিত শাহ সাথে সাথে বলেছে আমরা বসতে চাই জামাতের সাথে। আবার এখন নতুন করে বলতে চাই, আমি জানি না, আমার এটা ব্যক্তিগত কথা, আমার দলের কথা না, দল কিভাবে কি জানে। আমি ব্যক্তিগতভাবে যেহেতু 3 বার আয়নাঘরে গিয়েছি, গুলি খেয়েছি, অনেক মামলায় রিমান্ডে গিয়েছি, জেল খেটেছি, সেই জন্য বলতে চাই যে আপনি একজন ইসলামিক একটা দলের আমির, আপনার কাছে সবিনয় অনুরোধ, এই শহীদরা তো আছেই, এর আগে আমরা এই 16 বছর গুম খুন হত্যা হলাম, 65 লক্ষ লোকের নামে মামলা দিল, আপনি কিভাবে এই সমস্ত কথা বলেন? সেখান থেকে ফিরে আসুন। আপনি কখনো, যদি আমরা সব সময় জানি যে ভারত আমাদের কখনো ভালো চায় না, আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সেই ভারত আমাদের পানির হিস্সা দিল না। যখন বন্যা হয় তখন পানি ছেড়ে আমাদেরকে মৃত্যুবরণ করায়, আমরা ক্ষতিগ্রস্ত হই। আবার যখন আপনার মনে করেন যে যখন আপনার খরা হয়, সেই খরার সময় দেখেন তারা পানি আটকিয়ে রেখে আমাদের নির্মমতা কিভাবে তাদের প্রকাশ পায়, যে সেখানে আমরা চাষাবাদ করতে পারি না, আমাদের চাষিরা সর্বত্র শুকিয়ে যায়, কোনো জায়গায় কাজ করতে পারে না, চাষবাস করতে পারে না। এই উভয়ই তারা কিন্তু ষড়যন্ত্র করে, আমাদের সেই পানি দেয় না। এরকম একটা অবস্থা। সেই ভারতকে কেন আপনি একজন আমির ইসলামিক দলের, এইটা তো আপনি জানেন যে কখনো আপনারা 86 সালে আপনারা জামাত ওই শেখ হাসিনার সাথে, জাতীয় বেঈমানের সাথে নির্বাচনে গিয়েছিলেন, কি পেয়েছেন? 96 সালে আন্দোলন করেছেন, কি পেয়েছেন? আপনাদের ফাঁসি হয়েছে, যদিও আমাদেরও একজন ফাঁসি হয়েছে, কিন্তু আপনাদের অনেক ফাঁসি হয়েছে, আপনাদের পাখির মতো সেই গুলি করে মেরেছে। তাই আমি বলবো যে এরা হচ্ছে বিষধর সাপ, এরা কখনো ভালো হবে না। আসুন, ভারত আমাদের কোনো সময় বন্ধু হয় না। যদি কখনো বন্ধু হয় সামগ্রিকভাবে দেশের সাথে, সকল 53টা দল নির্বাচনে যায়নি, নিবন্ধিত অনির্বাচিত, এই 53 দলই সিদ্ধান্ত নেবে তাদের সাথে রাষ্ট্রীয়ভাবে কিভাবে আমরা তাদের সাথে বন্ধুত্ব করব। তাই আমরা যেহেতু দেশপ্রেমিক যদি হই, দেশপ্রেমিক দল হই, তাহলে এই ভারতের সাথে আলাপ আলোচনা করে ক্ষমতার লোভ করেন না। কারণ
আমরা জানি যে পৃথিবীতে অভাব কারো চিরকাল থাকে না, কেউ ফকির ছিল বাদশা হয়, বাদশা ছিল ফকির হয়, কিন্তু কারো মধ্যে যদি লোভ থাকে এই লোভই কিন্তু সবসময় থাকে। আমরা ইতিমধ্যে আগে জাতীয় পার্টিকে দেখেছি, সেই লোভ তাদের ছিল সবসময়, কোনোভাবে কেউ ধরে বান্দা কথা বলে সমঝোতা কোনোভাবে শেষ পর্যন্ত তারা এই লোভে পড়ে গেছে। তাই এই লোভ আপনাদের মধ্যে না হোক, এটা আমার কাছে শুধু না, সারা বাংলাদেশে সারা বিশ্বে একটি ঘটনা, একটি বিষয় মানে ফুটে উঠেছে। সেটা ছিল যে আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা, প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং স্বাধীনতার ঘোষকের স্ত্রী, বাংলাদেশের সেনাপ্রধানের স্ত্রী, সাবেক সফল রাষ্ট্রনায়কের স্ত্রী আমাদের বেগম খালেদা জিয়া, তিনি সশস্ত্র দিবস উপলক্ষে যখন সেনাকুঞ্জে গিয়েছিল, মনে হচ্ছিল যে একটা ফুলের পাশে চারিদিকে শুধু সবাই সেই ফুলটাকে দেখছেন, এবং আমাদের কাছেও খুব ভালো লেগেছে। এবং সেখানে সবচেয়ে পৃথিবীর কাছে উদাহরণ হয়ে থাকবে যে একজন বিশ্ববরণ্য আপনার নোবেল বিজয়ী বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি ওখানে তাকে সম্মান দেখিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাছে কথা বলতে ছিল। এত ভদ্রতা, এত নম্রতা এবং এত সম্মান। পরবর্তীতে আমাদের নেত্রী বলেছে আপনি বসেন, দুইবার বলার পরে তিনি বসেছেন, বসার পরে বসে বসে কথা বলেছেন। এবং অন্য অন্য উপদেষ্টারা, অন্য অন্য যারা এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, সকলেই তার কাছে এসেছিল। এটাই প্রমাণ করে যে বাংলাদেশে আসলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অতুলনীয়, মাদার অফ ডেমোক্রেসি, এবং তিনি আপোষহীন এবং তিনি সবসময় জনগণের পাশে ছিলেন বিদেই আজকে বিশ্বে একজন নেতার পাশাপাশি আর একজন নেতা, একজন সামাজিক নেতা, বর্তমানে তিনি যদিও বিভিন্ন পদে আছেন, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস, পাশাপাশি আমাদের নেত্রী কথা বলেছে। এটা আমাদের কাছে আনন্দ লেগেছে এবং ভালো লেগেছে। বিশ্বের ইতিহাসেও এটা একটা উজ্জ্বল একটা নক্ষত্রের মতো একটা ইতিহাস হয়ে থাকবে। এরপরে আপনারা একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে সংস্কার নাকি নির্বাচন। আচ্ছা, আপনারাই তো জানেন যে কোরআনকে আজ পর্যন্ত বিশ্বে কোনো অমুসলিম, অন্য ধর্ম কেউ ওটার কোনো ত্রুটি ধরতে পারে না, ভুল ধরতে পারে না। এমনকি অনেকে গবেষণা করতে এসে তারা মুসলমান হয়ে গেছে, তারা এই কোরআনকে মূল পুঁজি ধরেছে। সেই কোরআনে আছে যে আপনার শিক্ষা কিন্তু আপনার দোলনা থেকে কবর পর্যন্ত। তা শিক্ষা যদি দোলনা থেকে কবর পর্যন্ত হয়, তাহলে মানুষ জন্ম হবে, মৃত্যু হবে। তা সংস্কারও তো একেবারে আজকে থেকে চলমান কেয়ামত পর্যন্ত হবে। এই কেয়ামত পর্যন্ত কি ওনারা থাকবে? এটা কি কথা? আমি আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে সবিনয় এই অন্তর্বর্তীকালীন সরকারদের কাছে বলতে চাই, আপনারা কি বাজার দর নিয়ন্ত্রণ করতে পেরেছেন? আপনারা কি আইনশৃঙ্খলা এখনও নিয়ন্ত্রণ করতে পেরেছেন? আপনারা কি প্রশাসনে ঘাপটি মারা সেই ফ্যাসিস্টের দোসররা আছে সেখান থেকে সরাতে পেরেছেন? এই আলী ইমাম মজুমদার কে? আপনার এই যে সরোয়ার যে আসলো, উনি ফারুকি কে? এরকম আপনারা আগে যদি সংস্কার চান, প্রথমেই আপনাদের মনে হয় উপদেষ্টা পরিষদের সংস্কার করলে 60% সংস্কার হয়। ওখানে ওনারাই আজকে শুধুমাত্র বিভিন্ন ধরনের এই ষড়যন্ত্র করতেছে। আপনি দেখেন যে 9 বছরের এরশাদের সেই স্বৈরাচারী ঝঞ্ঝট, আপনার একজন বিচারপতি আসলেন শাহাবুদ্দিন সাহেব, এসে 3 মাসে সারা বাংলাদেশ নিরপেক্ষ করে ফেললেন। সারা বাংলাদেশে প্রশাসন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বলেন, সব কিছু ঠান্ডা করে ফেললেন এবং 3 মাস পর একটা নির্বাচন দিয়েছে যা বাংলাদেশে না সারা বিশ্বে গ্রহণযোগ্য। ওই নির্বাচন নিয়ে 91 সালের নির্বাচন নিয়ে দু একটি রাজনৈতিক দল রাজনৈতিক কথা বলতে পারে, সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দলেরা তারা বলেছে যে এটা পৃথিবীর ইতিহাসে একটা নির্বাচন হয়েছে, যে নির্বাচন সঠিক, যোগ্য, তা সম্পন্ন এবং নিরপেক্ষ হয়েছে। সেইটা যদি 3 মাসে হয়, আপনি 6 মাস, 9 মাস, 12 মাস, 24 মাস, এই 24 মাসেও কি আপনি 16 বছরের ঝঞ্ঝট পরিষ্কার করতে পারবেন না? এটা কি কথা? তারপরে আপনার হচ্ছে যে এই যে আপনার কিয়ামত পর্যন্ত সংস্কার হবে, সেই সংস্কার অনেক বড় হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব আজকেও বক্তব্যে স্পষ্ট বলেছে যে আমি এইটা চাচ্ছি এরকম যে আমাদের 24 সালে যারা নির্বাচনে গেছে, মুর্দা কথা হচ্ছে, তাদের বাদে যারা যে কয়টা দল আছে 53টা দল, তাদেরকে নিয়ে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে নির্বাচিত করে আনা হবে। আনার পরে যে এদের নিয়ে একটা জাতীয় সরকার হবে, জাতীয় সরকার হলে রাষ্ট্রকে মেরামত করা হবে, সংস্কার করা হবে। জনগণের কথা পরবর্তীতেও কিছু কিছু সংস্কার আস্তে আস্তে হবে। সেইখানে যদি ওনারা সংস্কারের কথা বলে, সংস্কার মূলত নির্বাচন কমিশনের হওয়ার কথা, সংস্কার আইন শৃঙ্খলা বাহিনীর হওয়ার কথা, সংস্কার হওয়ার কথা আপনার মোটামুটি এই প্রশাসনিক যে ব্যাপারগুলো সেইটা।
বিচার বিভাগ বা অন্যান্যগুলো আরও পরে হোক, এই নির্বাচনের এবং এই প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী আমরা সেইখানে বিন্দুমাত্র পরিবর্তন আমার কাছে মনে হয় না। সেখানে আমরা দেখি সেই ঘাপটি মারা মনে করেন ফ্যাসিস্টের সেই দোসররা এখনও সচিবালয় বিভিন্ন জায়গায় ডিসি এসপি টিওনো হয়ে এসিল্যান্ড হয়ে বিভিন্ন জায়গায় আসে। এইটা আমি মনে করি যে এই তিনটা জিনিস সংস্কার করতে এত সময় লাগে না। তাই সংস্কার যতটুকু দরকার ততটুকু করে খুব দ্রুত নির্বাচন দিলে বাজার দর নিয়ন্ত্রণ হবে। নতুবা ওই আওয়ামী লীগের সিন্ডিকেট আপনাদের ধরে আপনাদের পাত্তা দিচ্ছে না, আপনাদেরকে ভয় করতেছে না, কারণ আপনারা যে সুরে কথা বলেন সেই সুরে কথা হয় না। তাই স্পষ্টভাবে নির্বাচনই দরকার আগে, এরপর সংস্কার হবে। যতটুকু সংস্কার সেটা এখন করবে।